সবার প্রথমেই যে কথাটা বলবো যে পড়াশোনা কেমন চলছে আপনাদের। পড়াশোনা আশা করি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। আর যদি শুরু করে এখনও নাও থাকেন তাহলে কিন্তু শুরু করার সময় কিন্তু এটাই। শুরু করার সময় কিন্তু এখনও চলে যায়নি, শুরু করার সময় এখনও কিন্তু রয়েছে। আপনারা শুরু করে দিন। বিগত এপিসোডে আমরা কিন্তু সেটাই আপনাদের বলেছিলাম যে যাদের চাকরি চলে গিয়েছে আর যারা চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অর্থাৎ যাদের চাকরি চলে গেল, অর্থাৎ 25,752 জন ক্যান্ডিডেটের কথা বলছি। আর যারা নতুনভাবে নিয়োগের জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ 2016 থেকে আজ 2025 পর্যন্ত যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের কথা বলছি। এখন প্রশ্ন তো সেই দুটো দেখা দিয়েছে, একটা হচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ হবে নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে চলে যাবে। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো যে ফ্রেশাররাও এই ক্যান্ডিডেটদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে কিনা। যদিও এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু দুরকম। এক, 3 মাসের মধ্যেই হবে আর যেটা মুখ্যমন্ত্রী বলছেন, আর দুই, এখানে ফ্রেশাররাও অংশগ্রহণ করতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো যে এই দুটোরই কিন্তু উত্তর এখনও পর্যন্ত মেলেনি। এই রকম একটা দোটানার মধ্যে কিন্তু পরিস্থিতিটা হয়ে রয়েছে। এখানে এসএসসি চেয়ারম্যান অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কথাই কিন্তু পরিষ্কার নয় যে এখানে কারা অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতে পারবেন। অপরদিকে যে আদালতে বিচারগুলো হচ্ছে, অর্থাৎ সেই সুপ্রিম কোর্ট থেকে যে কোর্ট অর্ডার বেরিয়েছে, সেই কোর্ট অর্ডারের উপর ভিত্তি করেও কোনো লয়ার, আইনজীবী বা সিনিয়র অ্যাডভোকেট কিংবা এ সম্পর্কিত কোনো রকম যারা এর সঙ্গে রিলেটেড রয়েছেন তারাও কিন্তু কোনো পরিষ্কার করে কিছু বলতে পারছেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমকে আমরা কিন্তু এ যাবৎ এই এসএসসি চাকরি বাতিল মামলার সঙ্গে জড়িত থাকতে দেখতে পাচ্ছি, কিন্তু ওনারাও এ ব্যাপারে পরিষ্কার করে কিন্তু কিছু বলতে পারছেন না। যদিও ফিরদৌস শামীম মহাশয় বলেছেন যে এখানে ফ্রেশাররাও অংশগ্রহণ করতে পারবেন, অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলছেন যে না, এখানে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তাদেরকেই এখানে আবারও অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে, সে কারণেই তাদেরকে বয়সের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো যাই হোক, এখনও পর্যন্ত যে আপডেট যে আজকে অর্থাৎ 7ই এপ্রিল 2025 যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আজকেই আমরা SLST 9, 10, 11, 12 এমনকি গ্রুপ সি, গ্রুপ ডিরও একটা নোটিফিকেশান আমরা পেতে পারি। আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26,000 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, তাদের মতামত শুনবেন এবং তাদের ক্ষোভ যেগুলো যা রয়েছে সেগুলো উনিরা শুনবেন, সেটাই নিশ্চয়ই ওনারা বললেন। এবং সেটা কি হয় এবং আজকে কি তথ্য পাওয়া যায়, কি আপডেট উনি দেন, কি বার্তা উনি দেন, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। তবে এখনও পর্যন্ত যে আপডেট যে সব ঠিকঠাক থাকলে আজকে কিন্তু একটা আমরা নোটিফিকেশান পেতেও পারি, যদি 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করে সেই চিন্তাভাবনা থেকে। আর এদিকে তো রিভিউ পিটিশন করার জন্য রাজ্য সরকার উদ্গ্রীব হয়ে রয়েছে, তবে সেই রিভিউ পিটিশনের কী রেজাল্ট আছে সেদিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যাদের চাকরি চলে গেল তারা আর যারা নতুন করে চাকরিতে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা, এই দুই পক্ষের ক্ষেত্রে প্রধান করণীয় কী আমরা গত এপিসোডে বলেছিলাম, এবারেও কিন্তু সেটাই বলবো যে এই মুহূর্তে আপনারা পড়াশোনা শুরু করে দিন। আপনাদের হাতে দুটো অপশান, এক 3 মাসের মধ্যে নিয়োগ, আর 2 জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বর ওই দিকে নিয়োগ। তাহলে এক্ষেত্রে যদি 3 মাসের মধ্যে নিয়োগ হয় তাহলে আপনাদের হাতে আর রয়েছে মাত্র 2 মাস। তাহলে সেক্ষেত্রে এই আগামী একটা সপ্তাহ অবশ্যই আপনারা কিন্তু পড়াশোনায় জোর দিতে শুরু করুন, কেননা হঠাৎ করে পড়তে বসা মানে তো একটা কনসেন্ট্রেটের ব্যাপার রয়েছে। তো অনেকেই পড়াশোনা বা পড়াশোনার সঙ্গে অ্যাটাচ থাকা সম্ভব হয়ে ওঠে না, সেটা আমরা পরিষ্কার বুঝি। আমি, আপনি, আমরা সকলেই কিন্তু একইভাবে ভুক্তভোগী বলা চলে। কিন্তু সেক্ষেত্রে একটা পড়াশোনার কনসেন্ট্রেট তৈরি করা, বইয়ের সঙ্গে নিজের একটা সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি করতে একটা সময় লাগে, 2-3 দিন সময় লেগে যায়। সেই জায়গাটার জন্য বলছি যে এখনও নোটিফিকেশান আসেনি, শীঘ্রই এসে যাবে যদি 3 মাসের মধ্যে নিয়োগ করব বলে। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যেটা বলেছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ করা কমপ্লিট করা সম্ভব নয়, সে কথায় তিনি কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। এমনকি তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মাধ্যমে তার নিজের বার্তা যে 3 মাসের মধ্যে আমরা নিয়োগ কমপ্লিট করবো, সেই বার্তাকে এসএসসি চেয়ারম্যানের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে এখন যা দেখা যাচ্ছে যে এসএসসি চেয়ারম্যান যেটা বলছেন আমরা মানবো, সেটাকে ওনারা শ্রদ্ধা করবো, রেসপেক্ট করবো ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রীর কথাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কেননা উনি কিন্তু বারবার বলে এসেছেন আমি সব দপ্তর সামলাই, আমি 294 বিধানসভা আসনে সামলাচ্ছি, আমি দলের শেষ কথা। স্বাভাবিকভাবে প্রশাসনের ক্ষেত্রেও তাই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মুখ্যমন্ত্রী যদিও বলেছেন যে এসএসসি একটা স্বশাসিত সংস্থা, ইকোনমিক্স
অটোনমাস বডি, তথাপি কিন্তু তিনি যেহেতু মাথা, তাই তার কথাটাই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে এগোতে হবে। আর সবথেকে বড় কথা এটাই যে আপনারা যারা চাকরি হারিয়েছেন আর যারা চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে 2 মাসের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে আপনার হাতে খুব সময় কম পাচ্ছেন, আর যদি ডিসেম্বরের দিকে পরীক্ষা হয় তাহলে আপনি 5-6 মাসের উপর টাইম পাচ্ছেন। তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে আপনাদেরকে কিন্তু হবে নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে সেক্ষেত্রে খুব শীঘ্রই যদি নোটিফিকেশান এসে যায়, সেই দিকে তাকিয়ে আপনারা আগামী দিনটা একটু ভালো করে পড়াশোনা শুরু করুন। আর যদি দেখেন যে না, এই 3 মাসের মধ্যে নিয়োগ তো দূরের কথা, 3 মাসের মধ্যে খুব বেশি হলে নোটিফিকেশানটা আসতে পারে, সেই রকম যদি ব্যাপার হয়, সেরকম যদি দিনকাল পড়ে, তাহলে কিন্তু আপনাদেরকে একটু পড়ার গতি কমাতে হবে। তো এখন কিন্তু পড়ার গতিটা একটু ধীরে ধীরে বাড়িয়ে দিন, কেমন? আর এখনও যারা প্রিপারেশন শুরু করতে পারেননি বা দোলাচলতার মধ্যে রয়েছেন, বিশেষত যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তাদের কথা বলছি, তারা কিন্তু প্রিপারেশনটা শুরু করে দিন, কেমন? আর যদি দেখেন যে আপনাদেরকে নেওয়া হলো না, তৎক্ষণাৎ প্রিপারেশন বন্ধ করে দেবেন। আমি নিজে বলছি, তৎক্ষণাৎ আপনারা প্রিপারেশন বন্ধ করে দেবেন, কিন্তু এই মুহূর্তে কিছু করবেন না। কেননা ত্রিপুরাতে কি ঘটেছে আপনারা জানেন, কয়েক বছর আগে ত্রিপুরাতে 11,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়েছে এবং সেখানে কিন্তু ফ্রেশভাবে নিয়োগ হয়েছে। সেই জায়গাটাকে কিন্তু সেই ত্রিপুরার যে ট্রেনে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটাও আসার সম্ভাবনায় প্রবল রয়েছে। কেননা একাধিক বিশেষজ্ঞ বলছেন যে কোর্ট অর্ডারে কোথাও কিন্তু লেখা নেই যে সেখানে কেবলমাত্র চাকরি হারারাই এখানে অংশগ্রহণ করতে পারবে, সেখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। বিষয়টা খেয়াল করতে হবে। তো সেজন্যই বলছি আপনারা প্রিপারেশন শুরু করে দিন। এবং বিগত এপিসোডে আমরা চর্যাপদ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আপনারা দুজন বা আপনাদের মধ্যে থেকে দুজন একটু ভালো কমেন্ট করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনাদের কথার উপর ভিত্তি করেই পরবর্তী এপিসোড আমরা নিয়ে এলাম। আশা করছি এই এপিসোড আপনারা যদি দেখেন তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব। টাইটেলে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করছি। আপনারা কার কাছে কতটা তথ্য সংগ্রহ রয়েছে সেটা তো জানি না, কিন্তু যেগুলো দিচ্ছি এগুলো যদি আপনারা একটু পড়তে পারেন তাহলে কিন্তু হয়তো আপনার ভালো প্রিপারেশান না তৈরি হলেও আপনার একটা ডেপথ তৈরি হবে, যেটা কিন্তু প্রিপারেশানের জন্য অনেকটা হেল্প করবে। এবং আজকে যেগুলো আলোচনা করবো এটাই যে সব তা নয়, এরপরেও আমাদেরকে শ্রীকৃষ্ণ কীর্তনের ওপর এপিসোড আনতে হবে। তবে যেগুলো দেবো, অর্থাৎ আজকে প্রায় 200টার ওপর প্রশ্ন থাকবে, সেই 200টা প্রশ্ন যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার একটা প্রিপারেশান তৈরি হবে। আর এক্ষেত্রে বলবো, সময় যেহেতু খুব কম, আমাদেরকে 2 মাস বা 3 মাসের টার্গেট নিয়েই নামতে হয়েছে। যদি সেটা ডিসেম্বরের দিক করে পরীক্ষা হয় তাহলে আবার আমরা এর ওপর আরও ডিটেলস নিয়ে আসবো, আরও 200টা 300টা করে প্রশ্ন নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনার একটা ভালো প্রিপারেশান তৈরি হবে। আর যদি 3 মাসের মধ্যে পরীক্ষা হয় তাহলে এই যে এপিসোডগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু আপনারা এই এপিসোড ধরে ধরে এক একটা পড়াশোনা আপনারা প্রিপারেশান কমপ্লিট করতে থাকুন। আপনার পড়াশোনা কমপ্লিট হতে হতেই পরের এপিসোড আমরা নিয়ে চলে আসবো। সেই স্টাডি মেটেরিয়ালস আপনারা ভালোভাবে এখানে পড়তে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু এখানে আলোচনা করব। কোনো রকম পয়সা করি, কোনো রকম পেমেন্ট, কোনো রকম ভিজিট এখানে নেই। আপনারা জাস্ট এখানে দেখবেন এবং আমাদের প্রাপ্য শুধু এই একটাই, লাইক এবং সাবস্ক্রাইব। এর বেশি কিছু করতে হবে না আপনাদের, কেমন? চলুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আপনারা নিজেরাও অভিজ্ঞ, সমস্ত ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে সেলফ স্টাডি সহ সাজেশন ভিত্তিক আমরা একটা আলোচনা করার চেষ্টা করছি এবং প্রশ্ন হলে আশা করছি এর মধ্যেই আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো দেখে নেব কী কী এখানে রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চর্যাপদের পর প্রাচীন বাংলা সাহিত্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আমাদের প্রাচীন সাহিত্যের একদম বিশেষ কিছু বলা নেই, আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা বুঝতে পারছেন। বেশ, শ্রীকৃষ্ণ কীর্তন কী ধরনের কাব্য? এটা হচ্ছে একটি নাট্যধর্মী কাব্য, বা এটা একটা নাট্যকাব্য বলা যেতে পারে, কেমন? দেখুন, আপনারা যেহেতু প্রিপারেশন এক সময় নিয়ে এসেছিলেন, পরীক্ষায় পাশ করেছিলেন, আপনাদের এগুলো দেখলেই পরপর মনে পড়ে যাবে। আর যারা নতুন পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও এগুলো তো একদম নতুন নয়, এগুলো তো সিলেবাসের মধ্যেই রয়েছে। আপনারাও কয়েকবার আপনারা প্রিপারেশন নিয়েছিলেন, তো যখন এসএসসি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বা মাদ্রাসার আপনারা পরীক্ষা দিয়েছেন, এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কাব্যটি কে কখন লিখেছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বড়ু চণ্ডীদাস 14দশ শতকের প্রথমার্ধে লিখেছিলেন। অর্থাৎ 14দশ শতক বলতে এটা মনে রাখতে হবে যে 14দশ শতক মানে 1301 থেকে 1400, এবং তার প্রথমার্ধ মানে কত হচ্ছে? প্রথম অর্ধ, অর্থাৎ 50-এর মধ্যে থাকছে। অর্ধেক মানে কত? 50 হচ্ছে। সেই 1350-এর মধ্যে এটা লিখেছিলেন। এখানে কিন্তু আমরা অনেকটা এসএকিউ টাইপের আলোচনা করেছি, এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের আমরা আলোচনা করেছি। এমসিকিউ কিন্তু আছে, সেগুলোও আমাদের দেখাবো। এখানে একটু ডেসক্রিপটিভভাবে আলোচনা করলে আপনাদের এই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার বোঝা যাবে, কেননা আপনারা নিজেরাও চান যে একটু টেক্সচুয়াল আলোচনা করতে।
কাব্যটি কে কবে কোথা থেকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? কাব্যটি বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকট কাঁকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। আর চর্যাপদ ছিল কত? 1907-এ। কিন্তু চর্যাপদ 1907-এ আবিষ্কৃত হলেও শ্রীকৃষ্ণ কীর্তন 1909-এ আবিষ্কৃত হলেও একই বছরে কিন্তু প্রকাশিত হয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে দুটো গ্রন্থই কিন্তু 1916-য় প্রকাশিত হয়েছে, তাই তো? এবারে মনে পড়ছে তো এক এক করে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ, 418টি। এইরকম প্রশ্ন কিন্তু আসবে না, যে কেউ বলে যে আসবে না, কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আসবে কি আসবে না সেটার থেকেও এই ডেপথগুলো বা বেসিক জায়গাগুলো আপনাকে কিন্তু জেনে রাখতে হবে, নাহলে কিন্তু ডেপথের ব্যাপারগুলো আপনি জানতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড সংখ্যা কত, নামগুলি কি কি? এখানে এগুলো আপনাদেরকে 13টা খণ্ড জানতে হবে, কিন্তু এগুলোর মধ্যে থেকে বলতে পারে 11 নম্বর খণ্ড কত, 7 নম্বর খণ্ড কী আছে, পঞ্চম খণ্ডটির নাম কি, ইত্যাদি ব্যাপার। আর শেষে এই যে রয়েছে রাধা বিরহ খণ্ড, এখানে যে উল্লেখ রয়েছে রাধা বিরহ খণ্ড, রাধা বিরহ কিন্তু খণ্ড উল্লেখ নেই এখানে, কেন দিয়েছে জানি না, কিন্তু খণ্ডটা এখানে দেবেন না, কেমন? রাধা বিরহ শুধু থাকবে। আপনারা জানেন এই বিষয়গুলো, তবু একটু ধরিয়ে দেওয়ার জন্য বলছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নাট্যগুণ আছে তার প্রমাণ কি? তার প্রধান প্রমাণ হচ্ছে সংলাপ। আমরা জানি নাটকের প্রধান বিষয় হলো সংঘটন বা দ্বন্দ্ব, এখানে সংলাপধর্মী। এই শ্রীকৃষ্ণ কীর্তন সংলাপধর্মী হওয়ার কারণে এখানে নাটকের একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এই কাব্যে রাধা কৃষ্ণ বরাই চরিত্রের সংলাপ আছে, তাছাড়া নাটকীয় দ্বন্দ্ব আছে রাধা চরিত্রে, যেটা বলছিলাম যে নাটকের প্রধান বিষয় হচ্ছে কিন্তু দ্বন্দ্ব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গীতিরস আছে এমন একটি ছত্র উল্লেখ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গীতিরস আছে এমন একটি ছত্র হচ্ছে নীল জলদ সম কুন্তল ভাড়া বেকত বিজুলি শোভে চম্পমালা, দানখণ্ড থেকে এটা এসেছে। এরকম একাধিক এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যেমন কাব্যটির প্রকৃত নাম ছিল কি বলে জানা যায় যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বয় বয় রেপ বা ভয় রেপ, বয় বয় রেপও হয়, কেমন? সন্দর্ভ বানানটা ভয় রেপও হয়, আবার বয় বয় রেপও হয়। বেশ, কাব্যটির বিশেষত্ব কি এগুলো একটু জানতে হবে। কাব্যটিতে সর্বাধিক পদ কোন খণ্ডে পাওয়া যায়? বাক্যটিতে যে এখানে কাব্যটিতে সর্বাধিক পদ দান খণ্ডে রয়েছে 112টি। কোন খণ্ডে কতগুলো পদ রয়েছে একটু জেনে রাখলে খুব ভালো হয়। তারপরে দেখুন এখানে এসএকিউ প্যাটার্নে প্রশ্ন রয়েছে 11 নম্বরে, এই কাব্যে রাধা চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। একটু বলে নিই, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্র বাংলা সাহিত্যে অনুপমা। কবির এই কাব্যে রাধাকে একটি পূর্ণাঙ্গ নারী চরিত্র হিসেবে অঙ্কন করেছেন। তার প্রতিটি স্তরের প্রেম চেতনা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রচলিত পূর্বরাগের বাইরে রাধার পূর্বরাগ এসেছে কৃষ্ণের সঙ্গে দেহ মিলনের মধ্য দিয়ে। চরিত্রের দ্বন্দ্ব রাধাকে করেছে অনন্য। এখানে ব্যাপারটা কি বলুন তো, এগুলো জাস্ট একবার কি দুবার রিডিং দেবেন এই এসএকিউ ম্যাটারগুলো, এগুলো তো বিশেষ কিছু মনে রাখার নয়। যদি মানে যখন সিপিএমের আমলে অর্থাৎ 2005, 2004 ওই যে সময়ে পরীক্ষাগুলো হতো, 2006, 2007, সেই সময় যে এসএকিউ প্যাটার্নে প্রশ্নগুলো হতো না, সেই রকম করেই কিন্তু এগুলো রয়েছে। আপনাদের অনেকে বলেন যে টেক্সচুয়াল বা এসএকিউ প্যাটার্নে হলে একটু মনে রাখতে সুবিধা হয়, সেই জন্য এইগুলো নিয়ে এলাম। যদিও এখানে কিন্তু প্র্যাকটিস সেটও রয়েছে, একটু ধৈর্য ধরুন, আপনাদের দেখাচ্ছি। এখানে প্রচুর প্রশ্ন রয়েছে আজকের এপিসোডে। বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব কি একটু জেনে রাখতে হবে। 13 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি রয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্রে বিভিন্ন পর্যায় কি কি? যেমন প্রথম পর্যায়ে বলা হচ্ছে কৃষ্ণের প্রতি প্রবল বিরূপতা। প্রথমে কিন্তু কৃষ্ণের প্রতি রাধা বিরূপ মত প্রকাশ করেছিলেন, মেনে নিতে তাকে পারেননি, তাকে অ্যাভয়েড করে যাচ্ছিলেন। দ্বিতীয় পর্যায়ে বিরূপ মানসিকতার সামান্য পরিবর্তন ঘটল এবং সেটা কি দানখণ্ডে তার চিত্রটা রয়েছে। তৃতীয় পর্যায়ে কৃষ্ণকে পরাণপতি সম্বোধন করলো কালীয় দমন খণ্ডে। আর চতুর্থ পর্যায়ে রাধার প্রেমের পরিণতি বংশীখণ্ড। অপরদিকে পঞ্চম খণ্ডে রয়েছে বা পঞ্চম পর্যায়ে কৃষ্ণের জন্য রাধার হৃদয়ের আকুলতা, যেটা রাধা বিরহ নামে আসছে। বেশ, পরে রয়েছে সনাতন গোস্বামী বৈষ্ণব তোষিনীতে চণ্ডীদাসের কোন দুটি পালার উল্লেখ করেছেন? এই যেমন এখানে দেখুন সনাতন গোস্বামী বলছে দানখণ্ড আর নৌকাখণ্ড। এইভাবে প্রশ্ন রয়েছে কৃষ্ণদাস কবিরাজ তাঁর কাব্যের কোন লীলা খণ্ডে চণ্ডীদাসের নাম উল্লেখ করেছেন? মধুর রস ইত্যাদি ইত্যাদি। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 43 বার। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন পরবর্তী পেজে আসি, কৃষ্ণ কীর্তনের লিপিকার কি বিস্তারিত লিখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে ভাগবতের রাস বলা হয়? বড়ু চণ্ডীদাস তাঁর কাব্যের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছেন? খুব গুরুত্বপূর্ণ, বড়ু চণ্ডীদাস কাব্যের কাহিনী ভাগবত এবং গীতগোবিন্দ থেকে গৃহীত করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত? 11 বছর।
খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বাল্যবধূ বলা চলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধা সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন? বংশী খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রাগ এখানে উল্লেখযোগ্য রয়েছে? এগুলো একটু জেনে রাখতে হবে। আর বড়াই রাধার সঙ্গে কি সম্পর্কযুক্ত? বড়াই হলেন রাধার মাতার পিসি, এই সম্পর্কটা জেনে রাখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথায় দধির পথসরা নিয়ে যেত? বৃন্দাবন থেকে মথুরায়। এবার রয়েছে বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে? 3 বার। এগুলো কিন্তু মনে রাখবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মানে এগুলো না ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, কেমন? এগুলো কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। যদি কঠিন হয় তাহলে কিন্তু এরকম প্রশ্ন আসবে, আর যদি একটু সহজের দিকে হয় তাহলে যেগুলো বেসিক জায়গা সেখান থেকেই প্রশ্ন আসবে। কিন্তু তবুও একটা বিষয় কি, সহজ এলেও কিন্তু সহজেই ভুলটা বেশি হয়। মনে হয় সহজ প্রশ্ন এসেছে কম্পিটিশান, কিন্তু সহজের জন্যই বেশি ভুল হয়ে যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? ভারখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে কৃষ্ণ দানী সাজেন? দান খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে? রাধা বিরহতে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আমরা কিন্তু গত এপিসোডে চর্যাপদটা কিন্তু আপনারা একটু আলোচনাটা দেখে নিতে পারেন, এবং সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে যদি আপনারা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তাহলে কিন্তু সেখান থেকে এইটি পিডিএফ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আমরা যথাযথ সময়ে কিন্তু এই পিডিএফগুলো সেখানে দিয়ে দেবো। বেশ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কিছু টু দি পয়েন্ট উত্তর প্রশ্ন আমরা এখানে নিয়ে এসেছি। যেমন দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকাল কত? 1909। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত? 1916। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি খণ্ড আছে? 13টি, অর্থাৎ পূর্ণাঙ্গ খণ্ড 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মানে রাধা বিরহকে ধরা হয় না, সেক্ষেত্রে 12টি বলবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ অংশের নাম কি? রাধা বিরহ। দেখুন এখানে কিন্তু খণ্ডের উল্লেখ নেই, এগুলো খেয়াল করবেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কোন যুগের? আদি মধ্যযুগের। এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা চ্যানেলে দিয়েছিলাম, অনেকেই অংশগ্রহণ করেছেন। বাংলায় রচিত প্রথম কাহিনী কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। এটা মনে রাখবেন অবশ্যই। যেমন ধরুন আরেকটা প্রশ্ন হয়, চণ্ডীমঙ্গলের সম্পর্কে প্রথম উপন্যাসের আভাস পাওয়া যায় কোথায়? চণ্ডীমঙ্গলে। বেশ, হরিণ ভুবন বৈরী আপনার মাসে, অর্থাৎ নিজের মাংসের জন্যই হরিণ নিজের শত্রু, ছত্রটি কোথায় পাওয়া যায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। এটা নেট থেকে এই প্রশ্নটা এসেছে ডিসেম্বরে। নন্দের নন্দন কাঙাই তক্ষে বনমালী, ত্রিভুবনে গোসাই তক্ষে অধিকারী। এখানে দেখুন 97 সালে জুন মাসে নেটের এই প্রশ্ন এসেছে রাধা। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন মানে এখানে যে প্রশ্নগুলো আসছে না, এগুলো পরপর কিন্তু নেটের বিভিন্ন বছরে এসেছে, যার কারণে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেট সেট থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে এখানে, যে কারণে কিন্তু এগুলো দেখে রাখা খুব জরুরি। যেমন ধরুন এখানে ঘরেতে মানে ঘরেতে বাহির হইয়া নাগর কাঙাই কোন দিকে স্মরণী সারে, এগুলো একটু পড়তেও অসুবিধা হয়, তবুও একটু একটু দেখে রাখতে হবে, কেমন? এগুলো পড়ে মানে মনে রাখাটাও খুব ভাইটাল ব্যাপার, খুব শক্তপোক্ত ব্যাপার, পড়তে অসুবিধা হয়। কোন খণ্ডের অন্তর্গত এগুলো মনে রাখা? যেমন এখানে দেখুন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে কোন খণ্ডে রাধা প্রেম গভীরতা প্রাপ্ত হয়েছে? রাধার প্রেমটা গভীর হয়েছে কতই? বৃন্দাবন খণ্ড। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। শ্রীকৃষ্ণ কীর্তনে এছাড়া এখানে অনেক প্রশ্ন রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কতগুলি পদের সমষ্টি? 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কোন খণ্ডে রাধা কৃষ্ণকে পরাণপতি বলে সম্বোধন করেছেন? কালীয় দমন খণ্ডে। এগুলো একটু মনে রাখবেন, তাহলেই চলবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে পদগুলো রয়েছে। আষাঢ় শ্রাবণ মাসে মেঘ বরিশের জন্য ইত্যাদি ইত্যাদি। এখানে পড়তেও বড্ড অসুবিধা হয়, তবুও পড়তে হবে, জীব আটকে যায় এগুলো একটু পড়তে বেশ অসুবিধে, বারবার প্র্যাকটিস না থাকলে হয় না, এবং এই যে অল্প সময়ের মধ্যে এগুলো পড়া আরও কঠিন হয়ে যায়। শ্রীকৃষ্ণ কীর্তনে প্রাপ্ত পুঁথির কোন কোন অংশ খণ্ডিত ছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জন্মখণ্ড আর রাধা বিরহ, অর্থাৎ প্রথম খণ্ড এবং শেষ খণ্ড, 1 নম্বর এবং 13 নম্বর। শ্রীকৃষ্ণ কীর্তনের সংস্কৃত শ্লোকের সংখ্যা কটি? আমরা দেখলাম কতগুলো পদ রয়েছে, 418টি, আর এখানে সংস্কৃত শ্লোকের কথা বলা হচ্ছে 161টি। আর দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে দিয়েছেন? বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, তিনি এই কাব্যটির নাম দিয়েছেন। এই প্রশ্নটা এসেছিল দেখুন। আবার শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কারককে? বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, তিনি এটি আবিষ্কার করেছেন এবং তিনি এর নাম দিয়েছেন। শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ড সংখ্যা কয়টি? 13টি খণ্ড, মানে অ্যাকচুয়াল কিন্তু 12টি খণ্ড 13টি অধ্যায় বলতে হবে, কেমন? এটা কিন্তু মনে রাখবেন। এখানে 13টা খণ্ড বলে দিয়েছে, যদি অপশানে না থাকে বা সেখানে কিছু করার নেই, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 12টি খণ্ড 13টি অধ্যায়, কেননা ওই যে রাধা বিরহ। বেশ,
এগুলো একটু দেখে নেবেন পরপর। এবারে দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি সেই প্র্যাকটিস সেট, যেভাবে আপনারা পরীক্ষার প্রশ্নে এরকমই পাবেন। আর প্র্যাকটিস সেট বলতে কিন্তু এইরকমই তো আপনারাও কেউ কেউ পছন্দ করেন, সেরকমভাবেও আপনারা পড়তে পারেন। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড় চণ্ডীদাস ভণিতা যতবার ব্যবহৃত হয়েছে 298 বার, এগুলো মনে রাখবেন। এবং এখানে আমরা কোশ্চেন অ্যান্সার সব দাগ দিয়ে রেখেছি, পড়তে একদম কোনো অসুবিধা হবে না, সরাসরি আপনারা পড়ে নেবেন। আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন, কিংবা মোবাইলে কিংবা কম্পিউটারে কিংবা ল্যাপটপে, যেভাবে পারেন সেভাবে আপনারা পড়বেন, এটাই বড় কথা। পড়ে সুবিধা পাবেন, এটাই বড় কথা। আপনাদের উপকারে এলে সেটাই কিন্তু আমাদের কাছে এই পরিশ্রমের সার্থকতা। বেশ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ভণিতা ব্যবহৃত হয়নি, খুব গুরুত্বপূর্ণ। এই যে চণ্ডীদাস ব্যবহৃত হয়েছে, অনন্ত বড়ু চণ্ডীদাস হয়েছে, বড়ু চণ্ডীদাস হয়েছে, কিন্তু দ্বিজ চণ্ডীদাসটা হয়নি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শুধু চণ্ডীদাস বলে কিছু নেই, মানে বোঝার সুবিধার্থে বলছে যে শুধু চণ্ডীদাস। এই যে আন্ডার দ্য কোটেশন করা রয়েছে চণ্ডীদাস, মানে চণ্ডীদাস ভণিতা যতবার ব্যবহৃত হয়েছে 107 বার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনন্ত চণ্ডীদাস ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে? 7 বার। এগুলো মনে রাখবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ডিত পদের সংখ্যা কয়টি? 15টি, খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যতগুলি পদে ভণিতা পাওয়া যায়নি, 8টি পদে পাওয়া যায়নি, খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রকৃত নাম অনন্ত বলে যে সমালোচক দাবি করেছেন সুখময় মুখোপাধ্যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পূর্ণ খণ্ড সংখ্যা কয়টি? 10টি। ক্লিয়ার করতে পারছি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বমোট পদের সংখ্যা কয়টি? 418টি, একটু আগেই জানলাম। এবং সেই সঙ্গে এখানে আরেকটা বিষয় যোগ করে দিচ্ছে, সেটা হলো সংস্কৃত শ্লোকের সংখ্যা। মানে বিভিন্ন জায়গায় যেখানেই যাবেন না, এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যে বই আপনি ফলো করুন, যে তথ্য বা ডেটা আপনি ফলো করুন, কেননা এগুলোর উপরেই দাঁড়িয়ে আছে মূল তথ্য এবং ডেটাবেস প্রশ্ন কিন্তু এইগুলোই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যতগুলি সংস্কৃত শ্লোক একাধিকবার ব্যবহৃত হয়েছে 28টি, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলোর মধ্যে থেকেই আসবে। শ্রীকৃষ্ণ কীর্তন যেখানে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তনকার অর্থাৎ রচয়িতা রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের কথা বলা আছে, অর্থাৎ তিনি জন্মেছেন ছাতনা। এবং সেই সঙ্গে আমরা এখানে লেডে করে লিখেছিলাম, একটু অস্পষ্ট হয়েছে, বাঁকুড়া জেলার ছাতনা। কেমন? এটা একটু মনে রাখবেন। আর তারপরে পেজে রয়েছে 13 নম্বর প্রশ্ন। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি যিনি আবিষ্কার করেন, শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? পুঁথিটি যার গৃহ থেকে আবিষ্কৃত হয় আমি একটু আগেই বললাম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে কৃষ্ণ সখার নাম আছে কে? বলভদ্র, এবং এই বলভদ্রকে আইহনের মা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত যতগুলো রাগরাগিনীর উল্লেখ রয়েছে 32টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। আর বৃহত্তর দানখণ্ড। এবারে জানতে হবে যে জন্মখণ্ডে পদ সংখ্যা কটে? 9টা, আর তাম্বুল খণ্ডে 26টা। তারপরে দেখুন দানখণ্ডে 112টা, এই জন্যই বলছি বড়। আর নৌকা খণ্ডে রয়েছে 30টা, আর ভারখণ্ডে আর ছত্রখণ্ডে এই যে দেখুন পরপর এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনাদেরকে দেখে নিতে হবে। যমুনা খণ্ডে 37টি, বানখণ্ডে 37টি, বংশীখণ্ডে 41টি, রাধা বিরহ এখানে 69টা রয়েছে। যে খণ্ডটি যমুনা খণ্ডের অন্তর্গত নয়, এগুলো মনে রাখবেন, ছত্রখণ্ড। আর ছত্রখণ্ড তাহলে কার অন্তর্গত? ভারখণ্ডের অন্তর্গত। এবারে শ্রীকৃষ্ণ কীর্তন যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? বসন্তরঞ্জন রায়। আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ প্রথম প্রকাশিত হয় 1916, রিপিট প্রশ্ন। কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই শ্রীকৃষ্ণ কীর্তন এবং চর্যাবত দুটোই এখান থেকে প্রকাশিত হয়েছিল, এবং 1916 একই বছরে। শ্রীকৃষ্ণ কীর্তন যে চিরকুটটি পাওয়া গিয়েছিল তাতে যে নাম ছিল, খুব গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ঠিক একইভাবে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে খণ্ডের নিজস্ব কোনো পদ নেই, যেমন যমুনা খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণের জননীকে, খুব গুরুত্বপূর্ণ, দেবকী, আর পিতাকে সেই সঙ্গে এটাও জানতে হবে, পিতা হলেন বাসুদেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যার প্রভাব নেই, কার প্রভাব নেই? পদ্মা পুরাণের প্রভাব নেই। শ্রীকৃষ্ণকে সন্দর্ভ গ্রন্থটির রচয়িতাকে শ্রীজীব গোস্বামী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণের পিতাকে বাসুদেব, তাহলে জননীকে দেবকী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার জননীকে পদুমা, রাধার পিতাকে সাগর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার শাশুড়ির নাম কি? জটিলা, আর তার মানে রাধার স্বামীকে অভিমন্যু। আর এদিকে শ্বশুরের নাম কি? গোল। কালীয় দমন কালে জলমগ্ন অচৈতন্য কৃষ্ণকে চেতনা ফিরিয়ে দিয়েছিলেন কে? বলভদ্র, মানে কৃষ্ণ সখা বা আইহনের মা যিনি। কংস নিধনের জন্য ব্রহ্মা দেবগণকে নিয়ে যেখানে সভা করেছিলেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন আকাশে, ব্যতিক্রমী প্রশ্ন না? শ্রীকৃষ্ণ কীর্তন মানে তাম্বুল খণ্ডে যে কালে মূল কাহিনীর সূত্রপাত হয়েছিল, বসন্তকালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী যে ঋতুতে সমাপ্ত হয়, শরৎকালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কাহিনীর বিস্তার কত? 2.5 বছর। খুব ভাইটাল একটা প্রশ্ন। দেখুন আমরা 51 নম্বর প্রশ্নে চলে এলাম। এখানে ব্রহ্মা কংসের নিধনের জন্য
দেবতাদের নিয়ে কোথায় স্তব করেছিলেন? সাগরে। আর সভা করেছিলেন, দেখুন স্তব করেছিলেন সাগরে আর সভা করেছিলেন আকাশে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই জানতে হবে, আর এইগুলোর মধ্যেই কিন্তু গুলিয়ে যায়, আর এইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু নিয়ে আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কালে মানে কৃষ্ণের যতজন গোপিনীর কথা রয়েছে 16 সহস্র। আর কৃষ্ণকে হত্যা করতে গিয়েছিল পুতনা কোথায়? গোকুলনগরে। কৃষ্ণ যে মাসে অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন, ভাদ্র মাসে। আর কৃষ্ণ রাধাকে প্রণয় তাম্বুলের সঙ্গে চম্পা ছাড়া নাগকেশর ফুল পাঠিয়েছিল। দানখণ্ডে কৃষ্ণ রাধার কাছে যে দান চেয়েছিল 16 পণ। আবার দেখুন কৃষ্ণ রাধার কাছে যে পারানি চেয়েছিল 27 হার। বস্ত্রহরণ খণ্ডে কৃষ্ণ রাধাকে ফেরত দেয়নি, কি দেয়নি? গজমতির হার। এই যে এগুলো জানবেন কিন্তু, 27 হার, গজমতি হার, কোথায় কী ব্যাপারগুলো রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনে উল্লিখিত নিদ্রামন্ত্রের নাম কি? নিন্দাউলি। কৃষ্ণ যার কাছ থেকে বংশী পেয়েছিল? হরগৌরীর কাছ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তনে যতগুলি পদে ধ্রুবপদ নেই? 74টি। যে রাগে শ্রীকৃষ্ণ কীর্তনে সবচেয়ে বেশি পদ পাওয়া যায়? পাহাড়িয়া রাগে। এবং ছন্দ বললে কিন্তু মিশ্রবৃত্ত করবেন, কেমন? আমরা কিন্তু সেটা লিখে রেখেছি, আপনারাও নিশ্চয়ই পড়ার সময় এইভাবেই লিখে রাখেন। একটি পদে সর্বাধিক যতগুলি ধ্রুবপদ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে? 9টি। শ্রীকৃষ্ণ কীর্তনে যত সংখ্যক পদে সর্বাধিক ধ্রুবপদ রয়েছে এবং সেইটা যে 9টা রয়েছে সেটা কত নম্বরে? 308, কেননা 418টা মোট, তার মধ্যে 308 নম্বরটিতে। এইভাবে এইগুলো কিন্তু পরপর দেখবেন। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে খণ্ডটি খণ্ডারগত নয়, যমুনা, মানে এর নিজস্ব কোনো পদ নেই, আমরা কিন্তু এখানে উল্লেখ করেছি। দেখুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ঘড়ি শব্দটার রবীন্দ্রনাথ যে অর্থ করেছেন, শ্রীকৃষ্ণ কীর্তনে যে ঘড়ি শব্দটার উল্লেখ রয়েছে সেটা রবীন্দ্রনাথ কী অর্থ করেছেন? রবীন্দ্রনাথ অর্থ করেছেন ঘট, ঘড়ি মানে ঘট। এইভাবে ঠিক দেখবেন। যেমন দানখণ্ডের ঘটনা যে ঋতুতে ঘটেছিল? গ্রীষ্মকালে। নৌকাখণ্ডের ঘটনা বর্ষাকালে। ভারখণ্ডের ঘটনা শরৎকালে। মানে এই ঋতুতেই কিন্তু আবার এই মানে শরৎ ঋতুতেই এই কাব্যের সমাপ্তি ঘটেছে, এটাও মনে রাখতে হবে। বেশ। বৃন্দাবন খণ্ডের ঘটনা যে ঋতুতে ঘটেছে? বসন্ত ঋতুতে। বানখণ্ডের ঘটনা ঘটেছে বসন্ত ঋতুতে। বংশীখণ্ডের ঘটনা ঘটেছে বসন্ত ঋতুতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে পর্নোগ্রাফি কে বলেছেন বলুন তো? বিমান বিহারী মজুমদার, এটা মনে রাখবেন। আর এগুলো একটু মনে রাখলেই চলবে, বিশেষ কিছু নয়। কৃষ্ণ ভার বহনের জন্য যে কাঠ দিয়ে বাঘ বানিয়েছিল, চামর কাঠ দিয়ে, এগুলো একটু মনে রাখবেন, কেমন? এবারে এগুলো একটু জানলেই চলবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ চন্দ্র নামের পক্ষপাতী কে ছিলেন? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ওই যে সেই সাহিত্যের ইতিহাসের রচয়িতা। কৃষ্ণ রাধার কাছে যত বছরের দান চেয়েছিল? 12 বছরের। কৃষ্ণ রাধাকে মামির পরিবর্তে কি বলে ভাবত? শালিকা বলে ভাবত। কৃষ্ণ রাধাকে প্রণয় তাম্বুলের সঙ্গে চম্পা ছাড়া নাগকেশর ফুল পাঠিয়েছিল। দেখুন আমরা এখানে উল্লেখ করেছি। শ্রীকৃষ্ণ কীর্তনে প্রাপ্ত পুঁথিতে যতজন লিপিকরের হস্তলিপি পাওয়া যায়? 3 জনের। শ্রীকৃষ্ণ কীর্তন প্রাপ্ত পুঁথিতে যিনি সময়ে যতজন সংশোধকের হস্তলিপি পাওয়া যায়? 5 জনের। এইগুলো মনে রাখবেন কিন্তু, খুব গুরুত্বপূর্ণ। এখানে পরপর দেওয়া রয়েছে। পুঁথিতে সংশোধকের যতগুলি তোলাপাঠ সংযোজন করেছেন? 120। মানে যে বিদেশি শব্দের প্রয়োগ শ্রীকৃষ্ণ কীর্তনে দেখা যায় ফরাসি শব্দের। বিমান বিহারী মজুমদার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে নাম দিতে চেয়েছিলেন রাধাকৃষ্ণের ধামালি, এবং এই বিমান বিহারী মজুমদার সম্পর্কে একটু আগেই জানলাম যে শ্রীকৃষ্ণ কীর্তনকে পর্নোগ্রাফি বলেছেন তিনি। আবার এখানে দেখুন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত শ্রীকৃষ্ণ কীর্তনের মুখবন্ধ কে লিখেছেন, অর্থাৎ ভূমিকা কে লিখেছেন এই শ্রীকৃষ্ণ কীর্তনের? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা যার অবতার? যেমন কৃষ্ণ কে? বিষ্ণুর অবতার। আর রাধা কার অবতার? লক্ষ্মীর অবতার। বিষয়টি ক্লিয়ার করতে পারছি? তারপরে পেজে দেখুন হাঁচি জিঠি আউর উঝট না মানিল। এখানে জিঠি মানে কি? টিকটিকি। এগুলো একটু মনে রাখতে হবে, তাহলেই চলবে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রারম্ভিক 4টি খণ্ড, মানে প্রথম 4টে খণ্ড, আমরা বলছিলাম যে 13টা খণ্ড কিন্তু, বা 12টা খণ্ড 13টা অধ্যায়, সেই 13টা কিন্তু পরপর মনে রাখতে হবে। এখানে সেটাই বলা হয়েছে, প্রথম 4টি অর্থাৎ প্রারম্ভিক 4টি খণ্ডের নাম ক্রম অনুযায়ী সাজাও। মানে জন্ম, তাম্বুল, দান এবং নৌকাখণ্ড। এখানে শর্টে বলে দিয়েছে, কিন্তু সেগুলো প্রত্যেকটা খণ্ড যোগ করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার জন্মের কথা আছে জন্মখণ্ডে, এবং এটাই কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড। আর এখানে দেখুন কৃষ্ণ রাধাকে চম্পা ছাড়াও নাগেশ্বর ফুল পাঠিয়েছিল, পরপর দেওয়া রয়েছে। এবং রাধা বিরহ প্রক্ষিপ্ত বলে মন্তব্য করেছেন বিমান বিহারী মজুমদার। দেখুন এই নিয়ে বিমান বিহারী মজুমদার শ্রীকৃষ্ণ কীর্তনের ওপর 3টে তথ্য পেয়ে গেলাম। আর শ্রীকৃষ্ণ কীর্তন 14দশ শতাব্দীতে লেখা, লিপি বিচার করে এই কথা বলছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন নামের পরিবর্তে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি ব্যবহার করেছেন নলিনীনাথ দাশগুপ্ত। এইভাবে পরপর দেখে নেবেন। শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দ ব্যবহৃত মিশ্রবৃত্ত, পাহাড়িয়া রাগ। এবং এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দানখণ্ডের ঘটনা ঘটেছে কোথায়? গ্রীষ্মকাল। কিন্তু দানখণ্ডের ঘটনা ঘটছে গ্রীষ্মকালে কোথায়? কদমতলায়। তাম্বুলখণ্ডের ঘটনা বসন্তকালে বকুলতলায়। এবং তারপরে দেখুন বস্ত্রহরণের ঘটনা
কদমতলায় ঘটছে। শ্রীকৃষ্ণ কীর্তনে মানে প্রথম পদে যার কথা ব্যক্ত রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম পদে যার কথা ব্যক্ত রয়েছে, অবশ্যই মনে রাখবেন পৃথিবীর কথা ব্যক্ত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে খণ্ডে জয়দেবের গীত গোবিন্দের প্রভাব পড়েছে, এখানে কিন্তু মনে রাখবেন যে ক ও এবং খ নির্ভুল, এগুলো একটু মনে রাখতে হবে। আবার কোথাও থেকে ক ঠিক খ ভুল, ওইখানটায় কিন্তু উত্তর রয়েছে। আপনি এখানে দেখতে পেলেন বৃন্দাবন খণ্ড, হয়তো সাপোজ ধরে নিলাম বৃন্দাবন খণ্ডটা ঠিক, আর এখানে রাধাবিরহ হবে না, সিয়েরটাও হবে না ইত্যাদি, আমি এখানে বৃন্দাবন খণ্ডে মেরে দিলাম, সেটা কিন্তু হবে না। এখানে দেখবেন অপশান রয়েছে ক ঠিক খ ভুল, এইখানটায় আপনাকে উত্তর দিতে হবে, নাহলে কিন্তু আপনার ফুল মার্কস পাবেন না। যেখানে সূচি না যায় তথা বাটিয়া বহে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই প্রবাদটি যার মুখে শোভা পেয়েছে, কার মুখে শোভা পেয়েছে? শ্রীকৃষ্ণের। যেমন বলছে ললাট লিখিত খণ্ডন না যায়, অর্থাৎ ললাটে যদি লেখা থাকে, ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই খণ্ডানো যায় না, রাধা বলছেন, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। মাকড়ের হাতে যেন ঝুনা নারিকেল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত এই পংক্তিটিতে মাকড় বলতে কি বোঝানো হয়েছে? কৃষ্ণকে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে নদীর নাম উল্লেখ রয়েছে এবং কালিন্দী, দুটো নদীর কথা উল্লেখ রয়েছে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। এখানে 106টা প্র্যাকটিস রয়েছে এবং সেদিকেও কিন্তু আরও প্রশ্ন রয়েছে, সব মিলিয়ে 200টার ওপর এখানে প্রশ্ন রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এটা ভালোভাবে পারলে এপিসোডটা আরও একবার ভালোভাবে দেখুন, এবং দেখার পাশাপাশি আপনারা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে পিডিএফ সংগ্রহ করে ভালোভাবে পড়ুন। আপনাদের এটা পড়ে কমপ্লিট করতে করতেই আমরা পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে আসবো, সেখানেও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো, এবং সেই সঙ্গে কিছু মক টেস্ট ভিত্তিক বা কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেখানে টোটাল সিলেবাসটা কভার করে প্রশ্নগুলো থাকবে। তো এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব কত সংখ্যক রয়েছে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের উৎসাহটাই কিন্তু সমস্ত বিষয়টা ডিপেন্ড করছে। আপনারা উৎসাহিত করলে, আপনারা পাশে থাকলে, আপনারা সাহায্য করলে, তবেই কিন্তু আমাদের এখানে প্রিপারেশান এবং আমাদের এখানে পরবর্তী এপিসোডগুলো একে একে আসতে পারবে। তো সমস্ত ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন, কেননা আপনারা নিজেরাও অভিজ্ঞ, কেউ কেউ হয়তো আমার থেকে অনেকটা সিনিয়রও রয়েছেন। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই কিন্তু এখানে প্রিপারেশান, এখানে পরবর্তী এপিসোডগুলো একে একে আসবে। তো চলুন আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।